যে প্রয়োজনে পাকিস্তানে চলে যাও। আজকে সেই মানুষগুলো বরং আমাদের পক্ষে দাঁড়িয়েছে। তারা বলছে আমি কে তুমি কে, বাংলাদেশ বাংলাদেশ। তারা আমার দেশের নামে স্লোগান দিচ্ছে, আর সেখানে ভারতের মিডিয়া, ভারতের চ্যানেল, ভারতের ব্লগার, সামান্য সামান্য পেজ থেকে পর্যন্ত আমরা দেখেছি আমাদের দেশের এই বন্যার্থ মানুষকে নিয়ে ক্রিটিসাইজ করছে। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের কথাগুলো বলতে হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদেরকে বিপদে ফেলে যারা অট্ট হাসিতে হাসতেছে, তাদের মিডিয়াগুলোতে আপনি তাকিয়ে দেখেন, তাদের পপুলার মিডিয়াগুলোতে পর্যন্ত আমাদের দেশে তারা পানি ছেড়ে দিয়ে তারা অট্ট হাসিতে মেতে পড়েছে। আপনারা সে সমস্ত নিউজগুলো দেখেছেন। তাদের ব্লগাররা পর্যন্ত আমাদের দেশ নিয়ে ক্রিটিসাইজ করছে। তাদের এই মেতে ওঠা ভয়াবহতার দিকে নিয়ে যাবে, ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান, গণবিপ্লবের দিকে নিয়ে যাবে। আজকে কথায় কথায় যারা চেতনার ধ্বজাধারী ছিল, তারা কথায় কথায় আমাদেরকে বলতো যে প্রয়োজনে পাকিস্তানে চলে যাও। আজকে সেই মানুষগুলো বরং আমাদের পক্ষে দাঁড়িয়েছে। তারা বলছে আমি কে তুমি কে, বাংলাদেশ বাংলাদেশ। তারা আমার দেশের নামে স্লোগান দিচ্ছে, আর সেখানে ভারতের মিডিয়া, ভারতের চ্যানেল, ভারতের ব্লগার, সামান্য সামান্য পেজ থেকে পর্যন্ত আমরা দেখেছি আমাদের দেশের এই বন্যার্থ মানুষকে নিয়ে ক্রিটিসাইজ করছে। এটা আমার দেশ। আমার পরিষ্কার মনে আছে, আমি তখন আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ি। একদিন খাবার আনতে যাচ্ছি, দুপুরের খাবার খেয়ে আসার সময় হাতে করে খাবার নিয়ে আসা যায়। ভালো ভালো কিছু খাবার রাতের জন্য তারা দিয়ে দেয়, রাত্রে সেই খাবার খেতে হবে। আমি খাবার নিয়ে আসতেছি, সেই সময় আমার দেশের সংবাদ দেখানো হচ্ছে যে আমার দেশে বন্যায় মানুষ কবলিত হয়েছে, প্লাবিত হয়েছে বন্যায়। সোমালিয়ার একজন ভাই এসে যখন আমার বলল, দেখো তোমার দেশের কি হালত, আমি শুধু এক নজর ওই দৃশ্যের দিকে তাকিয়ে আমার চোখ দিয়ে অঝর ধারায় পানি ঝরছিল। দেশের মায়ায় আমি সিক্ত হচ্ছিলাম। আমি গতকালকেও লক্ষ্য করেছি, প্রবাস থেকে ভাইয়েরা চিৎকার করে কাঁদতেছে, বলতেছে হেলিকপ্টার লাগলে সব খরচ আমরা দিব, তারপরেও আমাদের আত্মীয় স্বজনকে রক্ষা করেন, আমাদের আত্মীয় স্বজনকে হেফাজত করেন। আজকে যখন এইভাবে করে স্বজন হারানোর বেদনায় মানুষ কাঁদতেছে, এটাকে তারা হাসির খোরাক হিসাবে নিচ্ছে। তাদের ভিতরে মানবতা বোধ এতটাই কম। আজকে চিন্তা করেন, যাদেরকে আমরা বন্ধু জেনেছি, যখন আমাদের দেশের পেঁয়াজের প্রয়োজন তখন তারা পেঁয়াজকে আটকে দেয়। আমাদের দেশে যখন পানির প্রয়োজন তখন তারা পানি দেয় না। শুষ্ক মৌসুমে আমাদের জমিগুলো তখন যেন ভালো ফসল দিতে না পারে, তারা আমাদের দেশকে ভাতে পানিতে মারতে চায়। আমাদের দেশ যেন অনুর্বর থাকে, এই প্ল্যান করে তারা দিনের পর দিন চক্রান্ত চালিয়ে যাচ্ছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চক্রান্তকারীরা চক্রান্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিবেন, এবং প্রতিনিয়তই আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। তারা যত চেষ্টা করবে আমাদেরকে ধ্বংস করার জন্যে, আল্লাহ তাআলা আমাদের দেশকে আরো উন্নত করে দিবেন। আজকে আমাদের দেশের সবচেয়ে বড় একটা অভাব ছিল, ভালো একজন শাসক আমাদের দেশে ছিল না। এখন আমাদের কথায় যে শাসক নির্ধারিত হয়েছে, আমরা তাদের পাশে থাকি, তাদের ভুলগুলো আমরা সঠিকভাবে ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। এখন অন্তত আন্দোলন করে কোনো অধিকারের কথা ভুলে গিয়ে বরং তাদের হাতগুলোকে শক্তিশালী করি। ভারতের হাই কমিশনকে ডেকে এনেছে বর্তমান যারা দায়িত্বে আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তারা ডেকে আনছে জবাবদিহিতার জন্যে, যে কেন না বলে আপনারা পানি ছেড়ে দিয়েছেন। কাজেই এই সময়টা তারা উস্কানি দিবে, আমরা তাদের উস্কানিতে আমরা জবাব দিতে যাব না, বরং আমরা পাল্টা আমাদের দেশের উন্নয়নে আমরা চেষ্টা করব। তারা আমাদের বিরুদ্ধে অনেক কিছু বলবে, আমরা সেগুলো নিয়ে ব্লগ তৈরি না করে, ভিডিওর মাধ্যমে প্রতিবাদ না করে, বরং আমরা আমাদের হাতকে শক্তিশালী করি। অন্তত এই সময়ে বন্যার্থ মানুষের পাশে দাঁড়াই, এটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করি। সময় আমাদেরকে বলে দিবে আগামীর বিজয় বিপ্লব, সারা পৃথিবীতে মুসলমানদের বিজয় বিপ্লব।
ওই যে আরব বসন্তের মধ্য দিয়ে শুরু হয়েছে, আমাদের দেশেও আমরা একটা বিজয় পেয়েছি। পাকিস্তান অলরেডি বিজয়ের দ্বার প্রান্তে, ভারতেও তাদের ভিতরে শুরু হয়ে যাবে। ওই দামামা বেজে উঠলে তারা আর আটকাতে পারবে না। আমরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবর করি, আমাদের দেশের মানুষের পাশে থাকি। এই সময়ে মানুষের জন্য অন্তত আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশটা যখন স্বাধীনতার অল্প কয়েকটা দিন পার করেছে, ঠিক এই মুহূর্তে বড় ধরনের একটা ধাক্কা খেয়ে গেল এই বন্যার্থ মানুষের সার্বিক পরিস্থিতি নিয়ে। আমাদের দেশের উল্লেখযোগ্য কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, সিলেট সহ এবং উত্তরবঙ্গেও এখন কি অবস্থা দেখা দেয় সামনের দিনগুলোতে। এই ভয়াবহ সময়ে আমরা দেখতে পাচ্ছি অনেকে এখন আন্দোলনে নেমেছে যে আমার অধিকার না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। সিএনজি চালকরা এখন আন্দোলনে নেমেছে যে আমাদের এখন প্রতিদিনের জমা কমাইতে হবে, 1200 টাকার জায়গায় 900 টাকা আনতে হবে। তো যেই লোকটা সিএনজি কিনেছে সেও 2 দিন পরে আন্দোলনে নামবে যে আমারও এই সিএনজি কিনতে 20 লাখ টাকা লেগেছে, কাজে আমিও এখন আন্দোলন করতেছি, 1200 টাকার থেকে 1 টাকাও কমানো যাবে না। প্রত্যেকে যদি আন্দোলন শুরু করে, চাকরিজীবীরা আন্দোলন করছে, সিএনজি ড্রাইভাররা আন্দোলন করছে, এখন বাস ড্রাইভাররা কয়েকদিন পরে আন্দোলন করবে যে এই মেট্রোর কারণে মিরপুরের যে যাত্রীরা আগে আমরা পেতাম এখন আমরা অনেক দিন পাই নাই, কেন পাই নাই, আমাদের টাকা ফেরত দাও। সব জায়গায় যদি আন্দোলন শুরু হয়, স্বাধীনতার বয়স 1 মাস পেরোতে পারে নাই, এখনই যদি আপনারা আন্দোলন করে সব মনে করেন অধিকার সমস্ত আদায় করে ফেলবেন, এতটা বছর আপনারা কেন আন্দোলন করেননি? এই আন্দোলনগুলো যারা করছে এদেরকে চিহ্নিত করুন, এদের ব্যাপারে সোচ্চার হন। বিশেষ করে ছাত্র জনতার সোচ্চার হওয়া উচিত। আপনি গিয়ে দেখবেন কোনো না কোনোভাবে তারা চক্রান্তের অংশবিশেষ। বড় আন্দোলনের সফলতায় যে বিজয় এসেছিল, এই বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্যে তারা এখন এই ছোট 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 আন্দোলনের রূপ নিচ্ছে। নানাভাবে তারা এগুলোর মধ্যে ফান্ডিং করছে। এই মানুষগুলোকে আপনারা অবশ্যই এখন থেকেই তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। যেখানেই আন্দোলন সেখানে তাদেরকে প্রথম বুঝাতে হবে এবং আমাদের প্রশাসন থেকে তাদেরকে প্রতিহত করতে হবে, দমন করতে হবে। দেশটা নতুন করে ঢেলে সাজালে আপনি তারপরে যদি আপনার অধিকার না পান, অধিকারের জন্য আপনি লড়বেন, আপনি আন্দোলন করবেন, কোনো অসুবিধা নেই। প্রত্যেকের কথা বলা স্বাধীনতা থাকতে হবে। কিন্তু দেশটা মাত্র একটা মোড় ঘুরে দাঁড়িয়েছে। এত বড় রণক্ষেত্র হওয়ার পরে স্বাধীনতার সুখ মাত্র পাচ্ছে মানুষ, কথা বলার অধিকার পাচ্ছে, সব কথা এখন আমরা বলতে পারছি। এই সময়ে যদি আপনি চিহ্নিত শত্রুদের বিরুদ্ধে না কথা বলে আপনি আপনার নিজের কিছু স্বার্থের জন্য কথা বলেন, তাহলে আপনি স্বার্থান্বেষী, এবং এই স্বার্থান্বেষী মহল কোনো না কোনোভাবে আপনি গিয়ে দেখবেন যারা এতদিন জুলুম করেছে তাদের দূষর তারাই এখন রাজপথে নেমে বিভিন্ন নামে বেনামে অধিকারের নাম করে বরং এই আন্দোলনকে, যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতাকে তারা ধ্বংস করতে চাচ্ছে। এজন্য তাদের ব্যাপারে সোচ্চার হওয়া লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, ধৈর্য ধরতে শিখেন। এত বছর আমরা সবর করেছি। সবচেয়ে মাজলুম যেই ইসলামী আন্দোলনের ভাইয়েরা হয়েছে, আজকে দেখেন তাদের নাম লুকে লুকে, মুখে মুখে। কেন? কারণ তারা সবচেয়ে বেশি মাজলুম হয়েছে। আপনি আর কতটুকুন মাজলুম হয়েছেন? ব্যারিস্টার আরমান, আমাদের প্রিয় ভাই, দিনের পর দিন তার চোখের মধ্যে কাপড় বেঁধে, কালো কাপড় বেঁধে, হাত পিছনের দিকে দিয়ে বেঁধে রাখছে। ব্রিগেডিয়ার আমান, ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন তিনি, ব্রিগেডিয়ার জেনারেল আমান সাহেব, যিনি সেনাবাহিনীর পরীক্ষায় জীবনে কোনোদিন দ্বিতীয় হন নাই। ওনার চুলগুলো এত বড় বড় হয়ে গেছে। আমি সেদিন জিজ্ঞাসা করলাম, চুলগুলো এত বড় হলো কিভাবে? তিনি বললেন, এটাই হচ্ছে
জালেমদের বিরুদ্ধে আমার প্রতিবাদ ছিল। তারা বারবার নাপিত নিয়ে আসছে, আমি চুল কাটি নেই। আমি বলেছিলাম এই চুল খুব বেশি লম্বা হবে না, এর আগেই তোমাদের পতন হবে এবং এমনভাবে পতন হবে তোমাদেরকে চিরনিশ্চিহ্ন করে দিবেন। জাতি তোমাদের এই জুলুমের কথা মনে রাখবে, কি পরিমাণ জুলুম তোমরা করেছ। আজকে প্রায় সময় ওই জালেমরা যখন কথা বলে, তারা দেখবেন বলে যে আমরা কি অপরাধ করেছি। শুধু ব্রিগেডিয়ার জেনারেল আমানের সাথে যে অপরাধ হয়েছে, অ্যাডভোকেট আরমানের সঙ্গে যে অপরাধ করেছে, এই দুই অপরাধের শাস্তি যদি তাদেরকে দেওয়া হয়, মরণোত্তর কয়েকবার ফাঁসি দেওয়া লাগবে। এত পরিমাণ অত্যাচার তারা করেছে দিনের পর দিন। সেদিন এই ভাইটাকে যখন দেখতে গেলাম, অ্যাডভোকেট আরমান ভাইকে যখন, ব্যারিস্টার আরমান ভাইকে যখন দেখতে গেলাম, ওনার চেহারার মধ্যে আমি হাসি দেখতে পেলাম। বারবার তিনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, চোখের মধ্যে কাঁদতে কাঁদতে ছানি পড়ে গেছে। এবং আমি অবাক হয়ে ওনার চেহারার দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম কলিং বেল চাপলে তার মায়ের মনটা কেমন লাগতো। যে কোনো সময় কলিং বেল চাপলেই মনে হতো এই তো মনে হয় আরমান এসেছে। একটা আননোন নাম্বার থেকে ফোন আসলে কলিজার মধ্যে সাত করে উঠতো, মনে হয় আমার আরমান ফোন দিয়েছে। দিনের পর দিন এই ভাইয়েরা জুলুমের শিকার হয়েছে। যাদের জুলুম, যারা মাজলুম হওয়ার পরে, দিনের পর দিন জুলুমের শিকার হওয়ার পরে আমরা একটা নতুন সূর্য পেয়েছি, নতুন একটা স্বাধীনতা পেয়েছি। এখনই যদি আমরা অস্থির হয়ে যাই, এই ভাইদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। আমাদের কত প্রাণ চলে গেছে, কত ভাই চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। অন্তত সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়ে আমরা একটু সবর করতে শিখি। কয়েকটা দিন তো হলো, একটু ধৈর্য ধরুন। তারা আগে নিজেদেরকে শক্ত করুক। শক্ত করার পর আপনি আপনার অধিকার পেয়েছেন কিনা আপনি একটু দেখবেন। আমার কাছে তো মনে হয় এখন যারা আছে তারা কথা শুনে আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে। আমরা ভুল ধরিয়ে দিলে অবশ্যই তারা শুধরে নিবে। আমাদের সঙ্গে তাদের সেই সুসম্পর্ক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি, এই সময় আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, অহেতুক আন্দোলন করা থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।